এইবার দিল্লিতে রিপোর্ট জমা পড়লো জনাব জনৈক ফিরাদ হাকিমের নামে। রিপোর্টে রয়েছে যে ওয়াকফ সম্পত্তি জবরদখল করেছেন, তাও আবার নিজের স্বার্থে। যে বিষয় নিয়ে রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে অমিত শাহের দপ্তর, এবং রিপোর্টের নাম রয়েছে ফিরাদ হাকিম সহ আরো 3 তৃণমূল কংগ্রেস নেতার সহ মমতা ব্যানার্জির। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও প্রেজেন্ট করি। কারেন্ট বেশি দিন না, শুনুন তারপর যাই ডিটেলসে। ইনফ্লেশন হাই স্টেজে আছে এখন, আর 12 লক্ষ টাকাটা কোনো টাকাই নয়। একটা মানুষের 12 লক্ষ টাকায় একটা মধ্যবিত্ত হয় না, ওটা নিম্ন মধ্যবিত্ত চলে যায়। কারণ আপনি 1 লাখ টাকা করে মাসে রোজগারটা এখনকার দিনে একটা ফ্যামিলিতে কোনো রোজগারই না। এখন 1 লক্ষ টাকা করে মাসে ইনকামটা কোনো টাকাই না। মধ্যবিত্ত তো নাই, নিম্ন মধ্যবিত্ত বলার আগেও কেমন হেজিটেশন হচ্ছিল। 26,000 চাকরি বাতিলের কথা ভুলে যান, তাদের মাইনের কথা ভুলে যান। আমি তো ভাবছি ফিরাদ হাকিমের সামনে যারা মাইক নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের তো পায়ের তলার মাটি হিলে গেল। ফিরাদ হাকিমের পেছনে যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তিনি বারবার তাকাচ্ছেন, ভাবছেন এই কি বললেন, তার মানে আমি কোথায় আছি। কত টাকা কামান এই ফিরাদ হাকিম। আমি তো সেই দিন থেকেই ভাবছিলাম যে এই ব্যক্তি কি শুধুমাত্র পুরসভা নিয়োগ দুর্নীতির মতো কিছু ব্যাপার আছে নাকি আরো। তো এখন তো দেখছি সামনে চলে এসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট, যে রিপোর্টে জবরদখলের অভিযোগ রয়েছে এই জনাব ফিরাদ হাকিমের নাম, যেখানে একের পর এক তথ্য দিয়ে বলা রয়েছে যে কিভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের আমল না, সিপিএম এর আমল থেকে কিভাবে তিনি দিনের পর দিন ওয়াকফ সম্পত্তি জবরদখল করেছেন নিজের স্বার্থে আর অবৈধভাবে হস্তান্তর করেছেন। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তখন ক্ষমতার সম্পূর্ণ ইউটিলাইজেশন। এবার আমি আপনাদেরকে জানাই যে দুর্নীতি হবে, তৃণমূল কংগ্রেসের নাম জড়াবে না, এটা হতে পারে না। মানে এটা আমি বললেও আপনারা তো বিশ্বাসই করবেন, আপনারা আর দেখবই না। দুর্নীতি মানে টিএমসি, যার জন্য দিল্লিতে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে ফিরাদ হাকিমের তো নাম রয়েছেই, তার পাশাপাশি রয়েছে আরো 3 তৃণমূল কংগ্রেসের নেতার নাম। তার মধ্যে একজন হচ্ছেন, না একজন বলবো না, দুজন বলবো, দুজন হচ্ছেন বর্তমান বোর্ড মেম্বার, অর্থাৎ ওয়াকফ বোর্ডের মেম্বার। তার মধ্যে একজন গত মাসেই মারা গেছেন, যার নাম হচ্ছে নাসির উদ্দিন আহমেদ, কিন্তু চরম মোটামুটি লুটে নিয়েছেন, এবার তার জেনারেশন ভোগ করবে। আর সেকেন্ড হচ্ছেন নাদিমুল হক, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। আর থার্ড হচ্ছেন কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, যার নাম হচ্ছে সাম্মি জাহান বেগম। দেখুন সবকটাই কিন্তু মুসলিম সম্প্রদায়, সবকটাই কিন্তু দিগ্গজ দিগ্গজ নেতা, যারা হচ্ছেন দাঙ্গা যেখানে হয়েছে, জঙ্গিপুরে হয়েছে, নদিয়াতে হয়েছে, ওয়াকফ অ্যাক্টকে নিয়ে তাদের মসিহা হচ্ছেন এনারা, যারা উস্কেছেন। উস্কে এনাদেরই বিরুদ্ধে জমি ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ এনাদের বিরুদ্ধে। এবার মাঠে নেমে যারা লড়াই করেছে তার বিষয় যখন আপনারা ঘাঁটতে যাবেন, তাদের কিন্তু একটাও প্রপার্টি বেরোবে না যে তারা জবরদখল করেছে, তারা নিয়েছে। তারা শুধু ভেবেছে যে আমাদের ধর্মের ওপর একটা বিরাট বড় আঘাত আনা হয়েছে আর মোদি এই বিলটা এনেছে মানেই আমার এগেনস্টে। কারণ এই ভড়কানোর কাজ করে থাকেন এই সমস্ত নেতা, যে নেতাদের নাম অলরেডি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, যখন ওয়াকফ অ্যাক্ট হয়নি, যখন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সংসদে, তার আগেই রিপোর্ট জমা পড়ে গেছে। কারণ জানতেন অমিত শাহ এটাই হবে। এবার আমরা একের পর এক ইনফরমেশন জেনে নেব। প্রথমে তো আমরা অ্যালিগেশনস জানবো যে ব্যক্তিগত স্বার্থে জবরদখল এবং অবৈধ উপায় হস্তান্তর করার অভিযোগ রয়েছে। ফিরাদ হাকিম যা যা কাজ করেছেন তা হচ্ছে বিরাট লম্বা চড়া। তার আগে আমরা ছোট নেতারা কি কি করেছেন সেটা জেনে নিই। প্রথমে আমরা জানবো এই মৃত নাসির উদ্দিন, যিনি গত মাসে মারা গেছেন ফেব্রুয়ারি মাসে, তিনি কৃষ্ণনগরের সাহিবুল্লাহ ওয়াকফ স্টেটের 3000 বর্গ ফুটের ফ্ল্যাট জবরদখল করেছেন, এই বিষয়ে রিপোর্টে রয়েছে উল্লেখ। এবার চলে যান নাদিমুল হক, যিনিও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এই নাদিমুল হক 10/8 তালবাগান রোডে ওয়াকফ এর 22 কাঠা জমি জবরদখল করেছেন। মানে এবার ভাবুন 22 কাঠা জমি কম ব্যাপার কলকাতার বুকে। আচ্ছা, শুধু এখানেই শেষ নয়, কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সামিম জাহান বেগমের কথা এবার আপনাকে জানাচ্ছি, যেখানে হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে রেখেছেন।
এনারা হচ্ছেন ফিরহাদ হাকিম আর তৃণমূল কংগ্রেসের সাঙ্গু পাঙ্গু, যারা এই সমস্ত জায়গা দখল করে নিজের আধিপত্য বিস্তার করছেন। আর ফিরহাদ হাকিম হচ্ছেন ইনি আবার মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ, তাই এনার আবার ছোটতে হবে না, এনাকে একটু বেশি পরিমাণ বিস্তার করতে হবে। মানে একটা ব্যাপার রয়েছে তো, মানে এটা ব্যাপার থাকবে তো। দুর্নীতি করবো ভাই, ওপর লেভেল থেকে নিচ অব্দি সমান ভাগে ভাগ হতে হতে আসবে, এবার এক করলে তো চলবে না। তাই ফিরহাদ হাকিমের এবার একের পর এক শুনতে থাকুন। প্রথম মহাবীর তলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াক স্টেটের 35 বিঘা জমি জবর দখল করেছেন, আর তার মধ্যে মার্বেলের শোরুম বানিয়েছেন। এই ফিরহাদ হাকিমের রয়েছে মার্বেলের শোরুম, যেখানে ফিরহাদ হাকিমের নাম জড়িয়েছে। এই মার্বেলের শোরুম বানিয়েছেন তিনি, ওয়াক সম্পত্তি জবর দখল করে আছে। 1 নম্বর গেল। এবার চলে আসুন আপনারা সিপিএম আমলে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখবেন শুধু এটাই বলবেন যে বাপ চোর আমি চোর, মানে এটা মমতা ব্যানার্জি ঠিক বলবেন না, কিন্তু ওনার বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মানে কি। দিদি যাই করে থাকুক না কেন, তিনি শুধু মনে করাবেন যে সিপিএম আমলে কি হয়েছিল। এবার সিপিএম আমলে আমরা ঢুকতে চলেছি, যেখানে 30 মার্চ 2006 ওয়েস্ট বেঙ্গল ওয়াক বোর্ডের তৎকালীন সিইও লিখিতভাবে অভিযোগ দিয়েছিলেন 32A টালিগঞ্জ সার্কুলার রোডে জোহরা বেগম ওয়াক স্টেটের জমিতে অবৈধ নির্মাণ করছেন। কে করছে অবৈধ নির্মাণ? অবৈধ নির্মাণ করছেন ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ প্রমোটার, যার নাম হচ্ছে অজয় নারায়ণ ঘোষ। এনারা দুজন মিলে অবৈধ নির্মাণ করছিলেন ওয়াক সম্পত্তির ওপর, যেটাকে নিয়ে চিঠির মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়েছিল। 18 মার্চ 2008 সালেও সেম ভাবে ওয়াক বোর্ডের তৎকালীন সিইও আরফান আলী বিশ্বাস তিনি নিউ আলিপুর থানার ওসিকে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তারপরেও ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ প্রমোটার অজয় নারায়ণ ঘোষ এবং ফিরহাদ হাকিমের বিন্দুমাত্র ভয় লাগেনি, ওনারা অবৈধ নির্মাণ করেই যাচ্ছিলেন। যখন বিষয়টা 3 নম্বর চিঠিতে দাঁড়ায় এবং 15 মে 2009 সাল চলে আসে, তখন একটু হালকা ভয় পেয়ে কাজ বন্ধ করেন, কিন্তু কোনো রকম এফআইআর দায়ের হয়নি। এই সমস্ত কথা জানিয়েছেন অমিত শাহের ডিপার্টমেন্টে, অমিত শাহের দপ্তরে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি, এবং সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে 28 বিঘার বেশি এলাকা জুড়ে অবৈধ নির্মাণ চালিয়ে গেছেন, এবং কিছু দিনের জন্য বন্ধ রাখলেও, কারণ ওয়াক বোর্ডের সিইওরা যেহেতু লেটারের মাধ্যমে অভিযোগ করছিলেন, তো কিছু দিনের জন্য বন্ধ রাখলে ওই 2011 সালে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসতেই আবার জোর তালে কাজ শুরু হয় এবং সেই জায়গাও চলে যায় ফিরহাদ হাকিমের দখলে। আচ্ছা, নেক্সটে চলে যান। 3 নম্বর বলছি এবার আমি আপনাদেরকে, যেখানে মেটিয়ারুজ নবাব ওয়াজিদ আলী শাহের দান, ওয়াক সম্পত্তি তো দান সম্পত্তি হয়, তো এটা হচ্ছে মেটিয়ারুজ নবাব ওয়াজিদ আলী শাহের দান করা ওয়াক সম্পত্তি জবরদখলের গল্প, যেখানে প্রথমে তো দেখানো হয় যে একটা ট্রাস্ট দখল করেছে, ওই ট্রাস্ট এবার এই সম্পত্তি দেখাশোনা করবে, এটা প্রথম চলে। তারপর কি হলো, তারপর হঠাৎ করে জবরদখলের গল্প সামনে এলো, জানা গেল যে নতুন তৈরি হসপিটাল ট্রাস্টকে সাব লিজ দেওয়া হয়েছে, এই প্রপার্টি সাব লিজ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই করতে দান করেছিলেন? সাব লিজ দেওয়ার জন্য দান করেছিলেন? আচ্ছা, সাব লিজ দেওয়া হয়েছে সেই হসপিটাল ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন ফিরহাদ হাকিম। তাহলে এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কার জন্য, কার মানে প্ররোচনায় এই সম্পত্তি জবরদখল করে হসপিটাল ট্রাস্টকে সাব লিজ দেওয়া হয়েছে, যেখানেও নাম জড়িয়েছে ফিরহাদ হাকিমের। এইবার চলে আসুন যে এত কিছু করছেন ফিরহাদ হাকিম, তো পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ডের যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা কি কোনো আপত্তি করছেন না? কি করে করবেন? এইবার আমি চলে আসি আফাকুজ্জামান নামে একজন ওয়াক বোর্ড সদস্যের কথায়, যিনি হচ্ছেন ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, যার নির্বাচনও চরমভাবে জল্পনার মধ্যে রয়েছে এবং বেআইনি ভাবে নির্বাচন করে তাকে পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ডের মেম্বার বানানো হয়েছে এমনটা জানা যাচ্ছে। যিনি বর্তমানে ওয়াক বোর্ডের একজন প্রভাবশালী, বললে ভুল হবে, সবচেয়ে প্রভাবশালী একজন সদস্য এই আফাকুজ্জামান, যার জানা অবস্থায়, যার বর্তমানে, যার উপস্থিতিতে, যার নজরদারিতে ফিরহাদ হাকিম দিনের পর দিন ওয়াক সম্পত্তি জবরদখল করে নিজের আধিপত্য বিস্তার করছেন। এবার আপনারাই আমাকে জানান যে যখন সেই ব্যক্তি জানতে পারেন যে বছরে 12 লক্ষ টাকা ইনকামের ছাড় দেওয়া হয়েছে, কিছু লাগবে না ট্যাক্স, সেই ব্যক্তির কাছে তো ওই টাকা কিছুই না, কারণ তিনি তো দেখে অভ্যস্ত কোটি 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 টাকা।
যার মাসের ইনকাম এই সমস্ত শোনার পর মোটামুটি আপনারা বুঝতে পারছেন, মার্বেলের শোরুম, হসপিটাল, ট্রাস্ট থেকে শুরু করে আরো কত কি রয়েছে। আর তারপর আবার মহানাগরিক মমতা ব্যানার্জির প্রিয় ব্যক্তিকে এত বড় জায়গায় বসিয়ে রেখেছেন, আন্দাজ মোটামুটি করতে পারছেন। যেমনটা আপনাদেরকে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও উল্লেখ রয়েছে এই রিপোর্টে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অমিত শাহের দপ্তরে মমতা ব্যানার্জির নাম পর্যন্ত উল্লেখ করেছেন, এবং যেখানে রিমাইন্ড করিয়েছেন যে আজকে যিনি ভক্ষক হয়ে গেছেন তিনি কিন্তু আগে রক্ষক ছিলেন। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। তিনি কি কি রয়েছে রিপোর্টে আগে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৈরি করা এই রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা উল্লেখ রয়েছে। এখানে ভূমিকার কথা উল্লেখ রয়েছে, যেখানে লেখা আছে 1996 সালে মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতার কংগ্রেসের সাংসদ। সে সময় তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গের ওয়াক্ফ সম্পত্তি ৯/৬ অভিযোগ জানিয়েছিলেন। ভাবুন, দিল্লির প্রধান বিচারপতির ওপর যিনি এখন আঙুল তুলছেন তিনি একটা টাইমে কিন্তু চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন। তার ফলে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়। আর সেই তদন্ত কমিশনের মাধ্যমে তৎকালীন বাজার দর অনুযায়ী ১,০০০ কোটি টাকা মূল্যের ১৬০টি, আই রিপিট ১৬০টি ওয়াক্ফ সম্পত্তি লিজ দেওয়ার ক্ষেত্রে প্রচুর অনিয়ম করা হয়েছে, এবং সেই বিষয়ে বিশদে উল্লেখ করেছিলেন এখনকার বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠিতে, যেখানে বিচারপতি ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিশন ২০০১ সালের ৩১শে ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দিয়ে অনিয়মের অভিযোগেই সিলমোহর দিয়েছিল বলেই উল্লেখ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্টে লেখা হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জি তখন যে অভিযোগ তুলেছিলেন ওয়াক্ফ সম্পত্তি জবরদখল হেরফের নিয়ে, সেখানেই সিলমোহর দিয়েছিলেন এই কমিশন, সেই কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থা, আর সেই রিপোর্টই জমা দিয়েছেন অমিত শাহের টেবিলে। এক কথায় বলতে গেলে মমতা ব্যানার্জির প্রিয় ফিরহাদ হাকিম ফেরও কোটি কোটি টাকার দুর্নীতিতে ফাঁসলেন, নাম জড়ালো ওয়াক্ফ সম্পত্তি জবরদখলের। এবার বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যে পাশে দাঁড়াবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেই কারণেই এই উল্লেখটা রয়েছে। কিন্তু আমাদের কাছে এটাও খবর রয়েছে যে ওয়াক্ফ অ্যাক্ট হওয়ার পর কি মহারাষ্ট্র, কি দিল্লি, কি বিহার, চারিদিকে, আর কি ইউপি, চারিদিকে চরম অ্যাকশনে রয়েছে। কারণ এই ওয়াক্ফ সম্পত্তিকে নিয়ে বংশ পরম্পরায় কিছু সংখ্যক নেতারা বংশ পরম্পরায় সুবিধা ভোগ করে চলেছে, অথচ মুসলিম সম্প্রদায়ের যারা গরিব পিছড়া তাদের কোনো সাহায্যে এই ওয়াক্ফ সম্পত্তি কাজে লাগছে না। যেটা দানের, সেটা দান পারপাসেও ইউজ হচ্ছে না, ওয়েলফেয়ার পারপাসেও ইউজ হচ্ছে না, ইউজ হচ্ছে এইরকম টাইপের নেতাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সেই বংশের লোকজন যেন বাড়িতে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে সারা জীবনটা কাটিয়ে দেয়, সেই কারণে। সুতরাং আমি এটুকুই বলবো যে ওয়াক্ফ অ্যাক্ট সম্পর্কে আগে জানুন, তারপরে যদি আপনাদের মনে হয় বিরোধ করুন বা তার সাপোর্টে দাঁড়ান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আগে জেনে নিন। বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংবাদ দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।